বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আরও গুরুত্বপূর্ণ। স্বার্থের বিষয়ে চাপ নেই মন্তব্য পল কাপুরের। সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নত প্রযুক্তির সহায়তার প্রস্তাব। সংস্কার পরিষদ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে জটিলতা, মত বিশ্লেষকদের। অচল অবস্থা দীর্ঘ হলে সুযোগ নেবে পতিত শক্তি। পাম্পে যানবাহনের সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগ। উচ্চ মূল্যে তেল গ্যাস কেনায় চাপের সরকারি তহবিল, জানালেন অর্থমন্ত্রী। জ্বালানি নিয়ে আপোষ করবে না সরকার। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। 6 মাসের কম বয়সেরও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। এবং নিরাপত্তা সরঞ্জাম না বসিয়ে 80 কোটি টাকা খরচ। মাঝপথে বাতিল পাটুরিয়া দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প। 26 জন নিহত। ফের আলোচনায় অনিয়ম, দায় নিতে রাজি নয় কোনো সংস্থাই। দেখছিলেন শিরোনাম। ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। দেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ঢাকার ওপর চাপ নেই। পল কাপুর জানান, সার্বভৌমত্ব সুরক্ষায় বাংলাদেশকে উন্নত প্রযুক্তির সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। স্থানীয় সময়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে ঢাকার উপর চাপ নেই বলেও জানান তিনি। Bangladesh and the United States have just such a mutually beneficial relationship, and those benefits are growing. As a result, the U.S.-Bangladesh partnership isn't just important for our two countries, it's essential. দুই দেশের ব্যবসা বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তা সহ সহযোগিতার বিষয় নিয়েও কথা বলেন পল কাপুর। জানান, উন্নত প্রযুক্তি সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা স্বাধীনভাবে ব্যবহার করে সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারবে বাংলাদেশ। Evolved into cooperation on issues like health, education, disaster response, and economic growth. Today, we engage each other across a wide variety of domains: security, trade and investment, governance, regional diplomacy, the list goes on. এ সময় ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও জনগণকে অভিনন্দন জানান পল কাপুর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জুলাই সনদ ও গণভোট নিয়ে সংসদের উত্তাপ ছড়াচ্ছে রাজপথেও। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে ওয়াকআউটের পর বিক্ষোভের ডাক বিরোধী দলের। যদিও সরকার বলছে জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর তারা। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক মনে করছেন, ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তেই জটিলতা। তবে বিএনপি চাইলেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংকট এড়াতে পারত বলে মত একজন রাজনৈতিক বিশ্লেষকের। টেকসই সংস্কারে আলোচনা অব্যাহত রাখার তাগিদ তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। বহু বছর পর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সংসদ অধিবেশন। তবে দিন যত পেরোচ্ছে জটিলতা বাড়ছে সংসদে। 7 কার্য দিবসে 2 দিন ওয়াকআউট করেছে বিরোধী দল। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রতিবাদে এবং ষষ্ঠ দিন সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে কোনো সুরাহা না পাওয়ার অভিযোগে ওয়াকআউট করেন বিরোধীরা। সশ্রদ্ধ চিত্তে
সংকটের শুরু শপথ নেওয়ার দিন থেকেই বিরোধী দলীয় সংসদ সদস্যরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ মেনে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা সে পথে যাননি। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই আইনই অবৈধ, এমন আদেশ রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের মধ্যে 20টি হারাচ্ছে কার্যকারিতা, যাতে গণভোট, মানবাধিকার, দুদক, গুমসহ অন্যান্য অধ্যাদেশ বাতিলের সুপারিশে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আমরা বলেছিলাম যে এমন আলোচনার উত্তাপ সংসদ ছাড়িয়ে গড়াচ্ছে রাজপথেও। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভে নামছে 11 দলীয় জোট। এই সংকটে ঐকমত্য কমিশনের উপর দায় দিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তার মতে রাজনৈতিক দলগুলোর উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। দ্রুত নির্বাচনের স্বার্থে যা মানতে বাধ্য হয়েছে দলগুলো। জাতীয় ঐক্য অর্জন করতে গিয়ে ঐক্যমত্য কমিশন জাতিকে বিভক্ত করেছে। তারা জুলাইটাকে জ্যানতেন ভাবে মানুষের উপরে আরোপ করার চেষ্টা করেছে। সবার সাথে আলাপ করে শেষ করতেন, যেই আলাপে শেষ হইতে সেই আলাপে স্টপ দিতেন এবং সেটাই গণভোটে দিতেন। তাহলে আমরা আজকে এই কেওয়াজে পড়তাম না। সরকার যেহেতু গণভোট সংস্কারের মারাত্মক পক্ষে ছিল, এটাতে মারাত্মক বাধা না দিয়ে নির্বাচনটা করিয়ে নেওয়া, এটা খুব বেশি অন্যায় না। সত্যিকার অর্থে যদি কেউ জুলাইকে ভালোবাসে, তার উচিত সংস্কার কাজটা প্রসেসের অনুযায়ী যাওয়া, যেন এটা টেকসই হয়। তবে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, বিএনপি চাইলে এই সংকট এড়াতে পারত। এ অবস্থা চলতে থাকলে সুযোগ পেতে পারে পতিত ফ্যাসিস্ট শক্তি। রাজনৈতিক ঐক্য টিকিয়ে রাখার তাগিদ তার। বিএনপি এই সংকটটাকে এড়াইতে পারত। আমার কাছে এটা খুব বড় ধরনের সংকট মনে হয়নি। তারা পুরো প্রক্রিয়াটাকে আনুষ্ঠানিকভাবে চালু করেও তারা যে তাদের মতো করে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারত, নিতে পারত, যেহেতু তারা অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এরা বিএনপির বিপক্ষে যাবে চূড়ান্তভাবে যদি এটা বড় হয়। অবাক হওয়ার কিছু থাকবে না যদি একসময় জামাত এবং আওয়ামী লীগ মিলে আন্দোলন করে। তবে সংসদে তর্ক বিতর্ক ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। টেকসই সংস্কারে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি বলেন, সনদেই লেখা আছে যারা সরকারে আসবে তাদের মতো করেই হবে বাস্তবায়ন। আর ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ ও জামায়াত একই পথে হেঁটেছে। এমন কোন প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে সংসদে তর্ক বিতর্ক ও ওয়াকআউটের ঘটনা ঘটে। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। অন্যদিকে সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক আলোচনা সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের পক্ষে বিএনপি। সনদে উল্লেখিত শর্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে। প্রাধান্য দিতে হবে জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতকেও। যে দল এই জুলাই সনদের মানে সব মিলিয়ে কথা হলো সবকিছু সরকারে বসবে, তাদের মানে তারাই এইটা বাস্তবায়ন করবে যারা বসবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, রাজনৈতিকভাবেই জামায়াতকে মোকাবিলা করবে বিএনপি। এই বিএনপিকে, এই পার্লামেন্টকে, এই সরকারকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে খাটো করার জন্য। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। তা পার্থক্যটা কোথায়? সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। ভঙ্গুর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এই যাত্রায় কোনো অপশক্তিকে বাধা হয়ে সামনে দাঁড়াতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। যুদ্ধের পরে আমরা অনেক আন্দোলন করেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের দলের স্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সংসদে ভূমিকা রাখার পাশাপাশি শনিবার থেকে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। জ্বালানি ব্যবস্থাপনা ও হাম সংক্রমণ নিয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সমালোচনা করেন জামায়াত আমির। আমরা যখন সংসদে জিজ্ঞাসা করছি যে সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না,
বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না। আপনি ৬৮ ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর ৫১ ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। এবার জ্বালানি প্রসঙ্গ। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। ১১ থেকে ১৩ ঘন্টা অপেক্ষার পর জ্বালানি তেল পান অনেকে। বাইক ও গাড়ি চালকের অভিযোগ, অধিকাংশ পাম্প বন্ধ থাকায় অসহনীয় পর্যায়ে ঠেকেছে দুর্ভোগ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জটিলতা বাড়ছে। বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত ১০টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে যে আসছি, আসার পর পর্যন্ত না খাওয়া, যাইতে পারি না। যদি চলে যাই তাহলে সিরিয়াল চলে যাবে। সুমনের মতো একই অবস্থা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা অধিকাংশ গ্রাহকের। গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, মানে কি একটা বাজে অবস্থা ভাই, মানে এটা বইলা বোঝানোর মতো না। সরকারকে ব্যর্থ করার চেষ্টায় তারা তেলের একটা এমন ঘাটতি ফেলতেছে যাতে সমস্ত মানুষ এইভাবে ভোগান্তিতে পড়ে যায়। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। পরিস্থিতির পরিবর্তন না হলে আবারও রেশনিং পদ্ধতিতে ফিরতে হতে পারে, আছে এমন আলোচনাও। গত কয়েকদিন ধরে ৪০,৫০০ লিটার অকটেন আমরা পেতাম, আজকে পেয়েছি মাত্র ৩১,৫০০ লিটার। তো ৩১,৫০০ লিটারে আই এম অ্যাফ্রেড হাউ লং উই উইল বি এবল টু কন্টিনিউ। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে কঠোর নজরদারিও। কিন্তু কোনো পরিবর্তন নেই ফিলিং স্টেশনগুলোর ভোগান্তির চিত্রে। ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সবার প্রশ্ন এখন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। শুক্রবার দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়। এছাড়া বন্দরের জলসীমায় পৌঁছেছে এলএনজি ও এলপিজি বাহী দুটি জাহাজ। রাতে মালয়েশিয়া থেকে এসেছে আরও একটি ডিজেলবাহী জাহাজ। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে শুক্রবার ভিড়েছে এমটি ইউয়ান জিয়াংহে। বন্দরের ডলফিন অয়েল জেটি ৬-এ নোঙর করে জাহাজটি। এছাড়া রাতে মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে সাং গ্যাং ফা জিয়ান নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর শিডিউল রয়েছে। এদিকে এলএনজি এলপিজি বাহী দুইটি জাহাজও পৌঁছেছে চট্টগ্রাম বন্দর জলসীমানায়। কুতুবদিয়া ও মহেশখালী সমুদ্র সীমানায় চলছে খালাসের প্রক্রিয়া। বৈশ্বিক সংকট শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে টোটাল ৪২টা জাহাজ এসেছে, তার ভিতরে ৩৭টা জাহাজ এখান থেকে চলে গেছে। আগামীকালকে আরেকটা জাহাজ আসার আমাদের শিডিউল রয়েছে। এছাড়া জ্বালানি অবৈধ মজুত রোধে নৌবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর যৌথভাবে অভিযান পরিচালনা করছে। বাড়ানো হয়েছে জাহাজের নিরাপত্তা। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে পৃথকভাবে যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। কয়েকদিনের মধ্যে এলপিজি, এলএনজি ও গ্যাস অয়েল নিয়ে আরও ৪টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাশিয়া থেকে ২ মাসে অন্তত ৬ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করতে চায় সরকার, যা দিয়ে কমপক্ষে ১.৫ মাসের চাহিদা মেটানো সম্ভব। তবে নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিন সম্মতির ওপর। আর এই নিয়ে যুক্তরাষ্ট্রের রফতানি দফতরকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় জ্বালানি বিভাগ। ভারতসহ অন্যান্য দেশের নজির টেনে বিশেষজ্ঞরা বলছেন, কৌশলী আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া আদায় সম্ভব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতায় ফের আলোচনায় রাশিয়ার জ্বালানি তেল। গত মাসে অপরিশোধিত তেল ও ডিজেল দুই ধরনেরই জ্বালানি আমদানি করতে মস্কোর প্রস্তাব পায় ঢাকা। তবে মধ্যপ্রাচ্যের তুলনায় ভারী হওয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের উপযোগী নয় দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সেজন্য রাশিয়া থেকে পরিশোধিত তেল কিনতে আগ্রহী জ্বালানি বিভাগ। আলোচনা চলছে ২ মাসে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির, যা অন্তত ১.৫ মাসের চাহিদার সমান। সরকার যদি রাশিয়ার সাথে লিঙ্ক করে
এই 6 লক্ষ টন যদি আমরা আনতে পারি এটা খুবই ভালো। এটা কিন্তু তাদেরকে কুইক করতে হবে এটা, কারণ এটা আমেরিকা কিছুদিন পরে আবার বন্ধ করে দিবে। এই একটা সময় আছে যখন আমরা এইটাকে করতে পারি। তবে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সম্মতির উপর। নিষেধাজ্ঞায় শিথিলতা চেয়ে এর মধ্যে মার্কিন রফতানি দফতরে চিঠি দেওয়া হয়েছে। এখন অপেক্ষা ওয়াশিংটনের ইতিবাচক সাড়ার। ইউএস এর সাথে আমাদের কথা হয়েছে, আমরা চিঠি লিখেছি, চিঠির উত্তর পেলে আপনারা জানেন যে স্যাংশন ওয়েবার না পেলে তো আমি ওই উৎস থেকে আসলে আনতে পারবো না। যদি আমরা ওয়েব হয় তখন দেখা যাবে কত দিনের জন্য হলো, কত মেট্রিক টনের জন্য হলো, সেটা ফাইনালি জানা যাবে এরপর। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ওঠে রুশ তেলের বিষয়টি। বিশ্লেষকরা মনে করেন জ্বালানি কূটনীতিতে দক্ষতা দেখাতে পারলে মিলতে পারে ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত। অন্য দেশকে যদি ছেড়ে দেয় তাহলে বাংলাদেশকে ছেড়ে না দেওয়ার কোনো কারণ নেই। এনার্জি ডিপ্লোম্যাসির অন্যতম হলো যে আমার নেগোসিয়েশন স্কিলটা আছে কিনা। আমাকে তাকে বোঝানো এটাই হলো যে আমার এখানে যদি এনার্জির ঝামেলা হয় তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। আমি যেটাকে তোমার দেশে পাঠাই সেটার দাম যদি বেড়ে যায় এবং সেখানে যদি ঝামেলা হয় তাহলে তো তোমারই ক্ষতি। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রস্তাব এসেছিল রুশ তেল কেনার। তবে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পরে আর তেমন এগোয়নি আলোচনা। চলমান বৈশ্বিক সংকটে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জ্বালানি কূটনীতি। এ অবস্থায় সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ যোগাযোগে যতটা সফল হওয়া যাবে ততই সহজ হবে জ্বালানি পরিস্থিতি সামাল দেয়া, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইরান যুদ্ধের কারণে উচ্চ মূল্যে জ্বালানি তেল কিনতে হওয়ার সরকারি তহবিলে বিশাল চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এভাবে কতদিন চলা যাবে তা নিয়ে চিন্তিত তিনি। অন্যদিকে অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী। শুক্রবার চট্টগ্রামে শিক্ষার্থীদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, বৈশ্বিক সংকট চললেও দেশের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রয়েছে। আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। কিন্তু আমাদের কোনো অপশন নাই, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। এদিকে অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত সরকার জ্বালানি তেলের দাম বাড়াবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এ সময় জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য। সেচ ব্যবস্থাপনায় কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান। আমাদের কৃষক যেন ডিজেলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না পড়ে, এটা নিরবিচ্ছিন্নভাবে তারা ডিজেল পায়, তারা যেন বিদ্যুৎ পায়, তার জন্য তৎপর আছি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। জ্বালানি খাতে অস্থিরতার চাপ এবার ঢুকে পড়েছে ভোক্তার ঘরে। এলপি গ্যাসের দাম কেজিতে 32 টাকার বেশি বাড়ানোর পরও কিনতে হচ্ছে বাড়তি দামে। 1728 টাকার গ্যাস মিলছে না 2000 টাকার নিচে। খুচরা বিক্রেতারা দায় দিলেও ডিলারদের দাবি সরকার নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। অজুহাতে ভরা এই বাজার ব্যবস্থাপনার মাশুল গোনা থেকে মুক্তি চান ভোক্তারা। মধ্যপ্রাচ্য সংঘাতে অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। এরই জেরে ভোক্তা পর্যায়ে 12 কেজির এক সিলিন্ডার এলপিজির দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 387 টাকা। এখানে কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণের পর শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। কারওয়ান বাজারে 2000 টাকা, আফতাবনগরে আরও 200 টাকা বেশিতে, আর মোহাম্মদপুর বসিলায় 12 কেজির এক সিলিন্ডার এলপি গ্যাস বিক্রি হচ্ছে 1850 থেকে 1900 টাকায়।
একে তো দাম বেশি, অন্যদিকে সরকারি দরের বাস্তব প্রতিফলন নেই বাজারে, ক্ষুব্ধ ক্রেতারা। 1400 1450 টাকা কিনতাম, হঠাৎ করে 2000 কিনতে হইতেছে এখন। টাকা বেশি দিলে গ্যাস পাওয়া যায়। মধ্যবিত্ত যারা আছে তাদের তো প্রত্যেক মাসে এরকম করে ইনকাম পাল্লা দিয়ে বাড়ছে না। বিক্রেতাদের অভিযোগ, ডিলারের কাছ থেকে চড়া মূল্যে কিনে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। 1900 টাকা করে কিনছি, বিক্রি করতেছি আপনি 2000 টাকা। বাসা বাড়িতে যেগুলো 5 তলা 6 তলা উঠাচ্ছি এগুলো বেচতেছিল আপনার 1900 টাকা করে। অথচ সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার বিক্রি করা হচ্ছে বলে দাবি ডিলারদের। যে রেট দিচ্ছি আমরা ওই রেটেই বেচতেছি, আমরা এখনো বেশি দামে বিক্রি করতেছি না। এ অবস্থায় ভোক্তার কাঁধে চাপানো বাড়তি ব্যয়ের বোঝা কমাতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ভুক্তভোগী ভোক্তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সাশ্রয় সরকার সন্ধ্যা 6টায় মার্কেট দোকানপাট বন্ধের সিদ্ধান্তের কথা জানালেও প্রথম দিন তা মানা হয়নি রাজধানীতে। নিউ মার্কেট সহ গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে মালিক সমিতি থেকে নির্দেশনা না পাওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সকাল 9টার পরিবর্তে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে জ্বালানি সাশ্রয়ের সন্ধ্যা 6টায় শপিং মল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে মানা হয়নি সরকারি সিদ্ধান্ত। সন্ধ্যা 7টায় নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায় খোলা রয়েছে সব দোকানপাট, ক্রেতা সমাগমে চলছে জমজমাট বেচাকেনা। খোলা আছে, করতেছে তো সবাই কেনাকাটা, কেউ তো অবজেকশন দিতেছে না। 6টার সময় বন্ধ করা অবভিয়াসলি এদের এটা প্রথম একটু সমস্যাই হবে। 6টা বাজে বন্ধ হইলে কোনো মার্কেটে বেচাকেনা হবে না, মার্কেটে ওরা 10-এ পড়ে যাবে। আসার সাথে সাথে মার্কেট একদম অফ। তারপর আমি রিকোয়েস্ট করে গিয়েছি কিন্তু ভিতরে সব দোকানই বন্ধ। সরকার অবশ্যই সিদ্ধান্ত নিছে, ভালোর জন্যই তো নিছে, নতুন সরকার, দেখা যায় কি করা যায়। ব্যবসায়ীরা বলছেন সরকার কোনো সিদ্ধান্ত নিলে মানতে বাধ্য তারা, তবে মালিক সমিতির কোনো নির্দেশনা পাননি তারা। সামনে পহেলা বৈশাখ বিবেচনায় মার্কেট বন্ধের সময় রাত 8টা করার দাবি জানান অনেক ব্যবসায়ী। অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার ফ্লোটা 6টার পরেই বেশি হয়, তো এটা যদি 8টা পর্যন্ত করে সেটা আমাদের জন্য ভালো হয়। বিদ্যুৎ তো অনেক সেফ হবে, কারণ যেহেতু তেলের অবস্থা সারা পৃথিবীতে তেলের সংকট দেখা দিচ্ছে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে ভালোর জন্য নিয়েছে, জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো। সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানালেও মার্কেট রাত 8টা পর্যন্ত খোলা রাখার পক্ষেই যুক্তি দিচ্ছেন নিউ মার্কেট দোকান মালিক সমিতি। তবে প্রথম দিন না হলেও শনিবার থেকে সন্ধ্যা 6টার মধ্যেই দোকান বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 6টার পরিবর্তে মিনিমাম 8টা পর্যন্ত হয়, তাহলে অন্তত আমরা ব্যবসাটা করতে পারবো, নতুবা ব্যবসা করা খুব কঠিন হবে এবং আমরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব। দোকানদারকে আমরা বলে রাখছি যে আগামীকালকে থেকে আমরা একটা মেসেজ পরিষ্কার করে দিব যে আপনারা এই টাইমটার ভিতরে বন্ধ করে দেবেন। যদি 3 মাস এভাবে কন্টিনিউ থাকে তাহলে আমার মনে হয় যে ক্রাইসিস আমরা কাটিয়ে উঠতে পারব। তবে রাত 8টার দিকেই দোকান বন্ধে মাইকিং করতে দেখা গেছে মালিক সমিতিকে। অনতিবিলম্বে দোকানপাট বন্ধ করার জন্য। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণের খবর। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। সংক্রমিত হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। এদিকে 24 ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1000 রোগী, আর মারা গেছে আরও 3 শিশু। মহামারী আকারে হাম ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ বিশেষজ্ঞের। দেশের সব জেলায় হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। একদিনে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 947 জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 42 জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 3 শিশু। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি অধিকাংশ শিশুই হামের সঙ্গে সঙ্গে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এতে কষ্ট বাড়ছে শিশুদের। সেই সঙ্গে সঠিক তথ্য না জানায় হাসপাতাল ঘুরে অবস্থা আরও খারাপ হচ্ছে বলে জানান অভিভাবকরা। দেখলাম আমার বাচ্চা নিস্তেজ হয়ে যাইতেছে, তখন তাড়াতাড়ি করে আমি ঢাকায় আসি। প্রথম আসি ঢাকা শিশুতে, ওখানে বলে এখানে ভর্তি নেবে না। তারপরে আসলাম সরার দিতে, এখানেও রাখলো না। হাম হইলে বলে নিউমোনিয়া হয়ে যায়, সেটা তো আমরা জানি না। মানে এক্সরে করার পর দেখলাম যার নিউমোনিয়া হয়েছে। হামটা একটু কমছে কিন্তু সাথে নিউমোনিয়াও হয়েছে। নিউমোনিয়া হওয়ার কারণে দুশ্চিন্তাটা একটু বেশি, একই সাথে 2টা রোগ। হামে নতুন করে আক্রান্ত হচ্ছে নবজাতক থেকে শুরু করে 6 মাসের কম বয়সী শিশুরাও। এতে আরও আতঙ্ক বাড়ছে অভিভাবকদের। 5 মাসের আগে কোনো বাচ্চার হামের টিকা নেওয়া যায় না, 6 মাস 7 মাসের পরে। তাহলে আমরা যে ভুগতেছি, এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তো এটা ট্রিটমেন্ট আমরা কোথা থেকে নিতাম? আমরা তো নিরুপায় যে বাচ্চাটা কি বাঁচবে কি বাঁচবে না। 3 মাসের বাচ্চা কোথাও ভর্তি না রাখে তাহলে আমরা কোথায় যাব? হামের দ্রুত ছড়িয়ে যাওয়াকে মহামারী উল্লেখ করে জনস্বাস্থ্য
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে সংকট মোকাবেলা সহজ হবে না। প্রাদুর্ভাব কমাতে বেশ কিছু পরামর্শ এই বিশেষজ্ঞের। একই ওয়ার্ডে হাম এবং অন্যান্য রোগে আক্রান্তদের রাখা যাবে না, তাদের আলাদা ওয়ার্ডে নিতে হবে। এছাড়াও আমাদের দেখতে হবে যে ছোট বাচ্চাদের আমরা যাতে আর বাইরে না নেই, লোকের মধ্যে না নেই, কিংবা প্রয়োজনে শিশু শিক্ষা ক্লাস যেগুলো আছে বা এই ধরনের যে খুব ছোট বাচ্চা যেখানে যায়, কিংবা ডে কেয়ার সেন্টার, এগুলো প্রয়োজনে ওখানে না যেতে দেয়া, কেননা এগুলোর মাধ্যমে এটা ছড়াবে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5792 এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 771 জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 94 জনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকাও। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখের সংক্রমণও দেখা দিচ্ছে। এতে বাড়ছে মৃত্যু ঝুঁকি। সারা দেশে দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়ছে উদ্বেগ। হাম আক্রান্ত 7 মাসের শিশু আয়ানকে নিয়ে গাজীপুরের মাওনা থেকে ময়মনসিংহ মেডিকেলে ছুটে আসেন মা সাজেদা আক্তার। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ ছেলেকে ভর্তি করেন হাম আইসোলেশন ওয়ার্ডে। নিউমোনিয়া এক সাইড নষ্ট করে লাইছে, হামের জ্বর ছাড়তেছে না একদম। ময়মনসিংহে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে গত 2 সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে 6 জন। আইসোলেশন ওয়ার্ডে নতুন ভর্তি আরো 9 শিশু, বর্তমানে চিকিৎসাধীন 67 জন। প্রথমে ঠান্ডা ছিল, তারপর নাকি লাঞ্চে ইনফেকশন হয়েছে, অনেকটা সুস্থ, আর চিকিৎসা হয় না, আর কেন কোনোভাবেই হয় না। এখন স্যারে একটা মাংসের ভিতরে ইনজেকশন দিচ্ছে, একটু সুস্থ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো এক শিশু মারা গেছে। নতুন রোগী ভর্তি 12 জন। টাঙ্গাইল 250 শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 মাসের শিশু। এছাড়া 8 দিন আগে হাম উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি শিশু আফরানের ও চাঁপাইনবাবগঞ্জে 2.5 বছরের শিশু মাসুদা খাতুনের মৃত্যু হয়েছে। লাল লাল এই বিসি বিসি উঠলে আবার শিশুতে নিয়ে আসছিলাম, তখন শিশু ডাক্তার দেখে বলছে যে আপনার বাচ্চার হাম হয়েছে। হাম আইসোলেশনের কর্নার করছে, কিন্তু ওইখানে তো বেড পাওয়া যাচ্ছে না, তাই আমরা ওনার বাইরে আমরা স্থান নিয়েছি। চিকিৎসকরা বলছেন, হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের সবারই বয়স 1 বছরের কম। শিশুদের জ্বর, সর্দি, কাশি, পরে নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। মিজেলসের যে কমপ্লিকেশন যেগুলো, যেমন নিউমোনিয়া নিয়েই অধিকাংশ রোগী ভর্তি হচ্ছে। তার দ্রুত শ্বাস ফেলা, খাঁচা ভেঙে যাওয়া, খেতে না পারা ভর্তি হচ্ছে। সাথে সাথে কিছু বাচ্চা পাচ্ছি আমরা যারা ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। হাম রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় 16 শিশু। এছাড়া উপজেলা হাসপাতালে ভর্তি আছে আরো 4 জন। দুশ্চিন্তা আর আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। প্রথমে বাচ্চার গালে ঘা উঠছিল, জ্বর আসছিল, বাচ্চা খেতে চাচ্ছিল না। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে জ্বর, র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন কোমলমতি শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। মধ্যপ্রাচ্য সংঘাতের মাঝেও গতিশীল আমদানি রফতানি, কার্গো পণ্য, কন্টেইনার ও জাহাজ হ্যান্ডেলিংয়ের প্রবৃদ্ধি। মার্চে রাজস্ব আদায় 6,750 কোটি টাকা। পাটুরিয়া দৌলতদিয়া নদী বন্দর আধুনিকায়নে 1,351 কোটি 70 লাখ টাকা ব্যয়ে নেওয়া হয় বিশাল প্রকল্প। পন্টুনে নিরাপত্তা ব্যারিকেড, ডাবল বলার্ড এবং করিডোর নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা ও টেন্ডারও হয়, কিন্তু বাস্তবে তার কোনো কিছুই নেই। যদিও খরচ করা হয় 80 কোটি টাকা। 2025 সালে বাতিল হয় প্রকল্পটি। এই ঘাটে বাস নদীতে পড়ে 26 জনের প্রাণহানির পর ফের আলোচনা এসেছে পুরনো প্রকল্পটির অনিয়ম প্রসঙ্গ। সহকর্মী এসএল মামুনের ছবিতে রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট, যেখানে প্রতিদিন পারাপার হয় হাজার হাজার যাত্রী আর যানবাহন, কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই প্রবেশদ্বারে যাত্রী নিরাপত্তার চিত্রটি ভয়াবহ। গত 25শে মার্চ দৌলতদিয়া ঘাটে ঘটে যাওয়া বাস দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে এখানকার অব্যবস্থাপনার কথা।
ধুলোমাখা অ্যাপ্রোচ রোড আর জরাজীর্ণ পন্টুন যেন এক একটি নীরব ঘাতক। কাগজে কলমে হাজার কোটি টাকার পাটুরিয়া দৌলদিয়া নদীবন্দর আধুনিকায়নের জন্য নেওয়া হয়েছিল বিশাল প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছিল 1,351 কোটি 70 লাখ টাকা। প্রকল্পের আওতায় পন্টুনের নিরাপত্তা ব্যারিকেড, ডাবল বার্ড এবং করিডোর নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা, নানা জটিলতার কারণ দেখিয়ে 80 কোটি টাকা খরচের পর 2025 সালে বাতিল করা হয় প্রকল্পটি। 2024 সালে 27 ফেব্রুয়ারি দৌলদিয়া 3 নম্বর ফেরিঘাটে নিরাপত্তা ব্যারিকেড ও সুরক্ষা সরঞ্জাম স্থাপনের জন্য একটি টেন্ডার দেয়া হয়। 50 লাখ টাকা বাজেটের এই কাগজে পন্টুনের সেফটি বর্ডার ও র্যাম্প পোস্ট বসানোর কথা ছিল। শুধু তাই নয়, বিআইডব্লিউটি এর বর্তমানে ঝুলে আছে 1,158 কোটি টাকার প্রায় 262টি অডিট আপত্তি। আইনের শাসন কি কেবলই নথিবন্দী? বাংলাদেশ ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স 1976 অনুযায়ী যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক। বিআইডব্লিউটি এর প্রকৌশল বিভাগের দায়িত্ব ছিল ঘাট ও পন্টুনের অবকাঠামো রক্ষণাবেক্ষণ, আর বিআইডব্লিউটিসির কাজ ছিল নিরাপদ পারাপার নিশ্চিত করা। কিন্তু দৌলদিয়ার নির্বাহী প্রকৌশলীর দাবি, অ্যাপ্রোচ রোড ছাড়া সবকিছুই যেন তাদের আওতার বাইরে। টিসি দায়িত্ব, কারণ পন্টুনের মালিক টিসি। পন্টুনের পর থেকে যে মাটির যে রাস্তা আছে সেখান থেকে শুরু করে রাস্তার উপর পর্যন্ত আমি জাস্ট ওই যে গর্তগুলো সৃষ্টি হয়েছে, ওই গর্তগুলো যে আগে যেটা ছিল ওইগুলো আমি দেখছি, বলছি তোমার এই গর্তগুলো ঠিক করতে হবে। যারা ইট নিয়ে ঢিলে করছে এইগুলো ঠিক করতে হবে। এই তাছাড়া কোনো উন্নয়নমূলক কোনো কাজ না, আমি নতুন করে ঘাট তৈরি করিনি, এই করিনি। আইন অনুযায়ী পন্টুন আর অ্যাপ্রোচ রোডের তদারকির দায়িত্ব বিআইডব্লিউটি এর। যাত্রী নামিয়ে ফেরিতে গাড়ি ওঠানোর নিয়ম থাকলেও বাস্তবতা হলো যাত্রী আর গাড়ির হুড়োহুড়িতে পন্টুন যেন নরককুণ্ড। নিরাপত্তার নামে যে ব্যারিকেড থাকার কথা ছিল তা আজ রহস্যজনকভাবে নিখোঁজ। আছে মন্ত্রীর করা নির্দেশনাও, তবুও নেই শুধু জীবনের নিরাপত্তা। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি হয়, কিন্তু দায়ীদের শাস্তি আর ব্যবস্থাপনার পরিবর্তন থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। পদ্মা আজও বইছে আপন গতিতে, শুধু বয়ে বেড়াতে পারছে না এই 26টি প্রাণের ভার। স্বজন হারানোদের অশ্রু আজ প্রশ্ন তুলেছে, কবে শেষ হবে এই দায়িত্বহীনতার সংস্কৃতি? যাত্রী নিরাপত্তা নিশ্চিতে এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে টেন্ডার তো ছিল, বাস্তবায়ন ছিল, এমনকি আইনগত বাধ্যবাধকতাও ছিল, কিন্তু বাস্তবে দৌলদিয়া এবং পাটুরিয়া ফেরিঘাটগুলোর আজ যে পরিস্থিতি, অর্থাৎ নিরাপত্তা রেলিং বা করিডর কোনো কিছুই দৃশ্যমান নেই। বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির পক্ষ থেকে যে সকল প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলো যদি বাস্তবায়িত হতো, তাহলে সেই 25শে মার্চের যেই দুর্ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছে তা হয়তো রোধ করা সম্ভব হতো। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, পাটুরিয়া, মানিকগঞ্জ। চলতি বছরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। দেশের স্বার্থ ঠিক রেখে আলোচনার মধ্য দিয়ে জাপানকেই দায়িত্ব দিতে চায় সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক আলোচনার পর এ কথা জানান বিমান ও পর্যটন মন্ত্রী। 3য় টার্মিনাল পরিচালনায় উন্মুক্ত দরপত্রের প্রয়োজন দেখছে না সরকার। 2023 সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পরের বছরই সম্পূর্ণরূপে চালু হওয়ার কথা ছিল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের। কিন্তু অপারেটর নিয়োগের ব্যর্থতায় প্রায় 3 বছর ধরে অবহেলায় পড়ে আছে 22,000 কোটি টাকার প্রকল্পটি। 15 বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা ভেস্তে যায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। শুক্রবার 3য় টার্মিনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে সরকার। প্রায় 2 ঘন্টার বৈঠকে এদিনও সিদ্ধান্তে আসতে পারেনি দুপক্ষ। যদিও বিমানমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই আলোচনার মধ্য দিয়ে জাপানকেই 3য় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার। যখন একটা ডিসকাশন টেবিলে বসা হয় তখন কিন্তু অনেক রকম প্রপোজাল চলে আসে। তো আমাকে তো প্রথম দেশের স্বার্থটা আমাকে দেখতে হবে। আলাপ আলোচনা হয়েছে, আবার আমরা বসবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিমান প্রতিমন্ত্রী জানান, 3য় টার্মিনাল নিয়ে উন্মুক্ত দরপত্রে যাবে না সরকার। বলেন, চলতি বছরেই এই টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। সোমবার ফের দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা অনেকবার বসেছি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium,
the better is now the best. মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে উঠলেও এখনও আমদানি রফতানি বাণিজ্যের গতি ধরে রেখেছে বাংলাদেশ। বিশেষ করে 2025-26 অর্থ বছরের 9 মাসে 3000-এর বেশি জাহাজে আসা 26 লাখ কন্টেইনারের পাশাপাশি 10 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। এ সময় এককভাবে 58,432 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। সাক্ষাৎ টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুরো মার্চ মাস জুড়ে মধ্যপ্রাচ্যে চলছে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধ। এর মধ্যে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট, হরমুজ প্রণালী সহ আশপাশের অঞ্চল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল। পণ্য এবং জ্বালানিবাহী কয়েক হাজার জাহাজ আটকা পড়ায় এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি অনেকটা উত্তাল। তবে বৈশ্বিক এই সংকটের মাঝেও 10 কোটি 42 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে 7.39%, 25,74,000 কন্টেনারে 4.75% এবং 3,230টি জাহাজ হ্যান্ডেলিংয়ের মাধ্যমে 5.62% প্রবৃদ্ধির দাবি বন্দরের। চট্টগ্রাম বন্দরে যে ভেসেল টার্ন অ্যারাউন্ড টাইম সেটা কমাতে পেরেছি এবং এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আমরা জিরো ওয়েটিং টাইম মেনটেন করতে পারছি। আমরা অনেক ক্ষেত্রেই অটোমেশনের সহযোগিতা নিয়েছি, আমাদের এখন অনলাইনে পেমেন্ট করা সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দরের ব্যবহারের মাধ্যমে এখনও পর্যন্ত আমদানি রপ্তানি সূচকে আমরা কোনো ধরনের পড়তি চোখে পড়েনি। যুদ্ধের কারণে মার্চ মাসে আমদানির পরিমাণ কিছুটা কমলো। উচ্চ শুল্ক হারের জ্বালানি তেল, ক্যাপিটাল মেশিনারিজ এবং খাদ্যপণ্য আমদানি থেকে রাজস্ব আয়ের ধারা ধরে রাখতে পেরেছে চট্টগ্রাম কাস্টম হাউস। মার্চ মাসেই এখানে রাজস্ব আদায় হয়েছে 6,750 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 250 কোটি টাকা বেশি। আর গত 9 মাসে লক্ষ্যমাত্রা অর্জন না হলো 58,432 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বৈশ্বিক সংকট থাকা সত্ত্বেও রাজস্ব আহরণে চট্টগ্রাম কাস্টম হাউস নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যদিও বৈশ্বিক সংকটের কারণে আমদানির কিছু কিছু আইটেমে আমদানি কমেছে, বছরের যে বাকি যে সময়টা আছে আমরা আশা করি জুনে আমাদের অনেক বেশি রাজস্ব আসবে। এক্ষেত্রে হয়তো আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। এদিকে 21টি বেসরকারি অফডকে সার্বিকভাবে 2025-26 অর্থ বছরের 9 মাসে রপ্তানিতে 3.7% এবং আমদানিতে রেকর্ড 35.7% প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি বিগডার। তবে যুদ্ধ আক্রান্ত এই মাসে আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বাড়লো, কমেছে রপ্তানি কন্টেনার উঠানামা। অফডকগুলোতে আমদানি পণ্যের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে 37টা ছিল এখন সেখানে আমরা 67টা আইটেম হ্যান্ডেল করি। সুতরাং এটা একটা আমদানি পণ্য ভলিউম বৃদ্ধির একটা প্রধানতম কারণ। সার্বিক প্রেক্ষাপটে এই যে জ্বালানি তেলের একটা সংকটের মধ্যে দেশ পড়ে গেছে, এই জ্বালানি তেলের সংকটটাও কিন্তু সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। তবে যুদ্ধ ঝুঁকি বিবেচনায় জাহাজের পাশাপাশি কন্টেনার পরিবহন ভাড়া বাড়িয়ে দিয়েছে বিদেশি মেইনলাইন শিপিং প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে চলতি এপ্রিল মাসে আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর তাই এই বন্দরের কন্টেনার এবং কার্গো উঠানামার পাশাপাশি জাহাজ আসার উপর নির্ভর করে দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য পরিবহনে। তেলের সংকট ও চড়া দামের কারণে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহনে ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য এবং আমির হামজার ছবিতে রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে গম, ভুট্টা, জিরা সহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে ভারত থেকে। আমদানি স্বাভাবিক থাকলেও দেশের অভ্যন্তরে পণ্য সরবরাহ করতে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। গত কয়েকদিনের ব্যবধানে গন্তব্য ভেদে ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রোডে ট্রাক ভাড়া যেমন কঠিন হয়ে পড়ছে, তেমনি ভাড়া বেড়েছে উল্লেখযোগ্য হারে। আগে যেখানে ঢাকা যেতে ট্রাক ভাড়া লাগতো 18 থেকে 20,000 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 25 থেকে 27,000 টাকায়। একইভাবে বেড়েছে অন্য রুটের ভাড়াও। এতে ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। সরকার বলছে নাই, কিন্তু আমরা পদে পদে আমরা সংকটের সম্মুখীন হচ্ছি। প্রতিটা পাম্পে আমি ট্রাকে পাঠাচ্ছি,
আমাদের সিরাজগঞ্জে গেলে আমার তেল লাগবে 80 লিটার, এই 80 লিটার তেল নিতে 8 পাম্পে ঘুরেও তেল দেয় না। তবে চালক ও ট্রাক মালিকদের দাবি, তেলের পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল না পাওয়া, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো মিলছে না তেল। খুচরা বাজার থেকে বেশি দামে তেল কিনেই গাড়ি চালাতে হচ্ছে তাদের। এ কারণেই ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তেল সংকটের কারণে গাড়ি কম আসতেছে। যেখানে প্রয়োজন 4টা গাড়ি সেখানে পাই 1টা গাড়ি। 1টা গাড়ি দিয়ে চলে না, লেবার বসে থাকে, ওখানে মিল বন্ধ থাকে। বাইরে থেকে যে পাড়িগুলো আসার কথা ওগুলো আসতেছে না। এদের খুব করুণ দশা হয়ে গেছে বর্তমানে, কাজ কামিদের পর থেকে একবারে কাজ কাম। হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন চাল, ডাল, ভুট্টা, ভুসি সহ বিভিন্ন পণ্য নিয়ে 2 থেকে 300 ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করে থাকে। সময় সংবাদ, হিলি। ভোরের সময় আরও থাকছে। চালেনে উন্নীত হলেও কমেনি দুর্ভোগ। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড নকশায় ত্রুটি। সমস্যার সমাধানে নতুন প্রকল্প নেওয়া হলেও কাজ বন্ধ, দ্রুত শুরুর আশ্বাস। ছুটির দিন সন্ধ্যায় সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে কন্যা জাইমা রহমান। না জানিয়েই হাজির হন সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে। সাধারণ দর্শকের মতো টিকিট কেটে সায়েন্স ফিকশন ধর্মী চলচ্চিত্র উপভোগ করেন সরকার প্রধান। এই খবর ছড়িয়ে পড়তেই হলের ভেতরে বাইরে তৈরি হয় কৌতূহলী মানুষের ভিড়। হল থেকে সিনেমা দেখে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে কন্যা জাইমা রহমান। বাইরে অপেক্ষায় থাকা উৎসুক দর্শকদের দিকে হাত নেড়ে সাড়া দিচ্ছেন সরকার প্রধান। সাধারণ দর্শকদের মতো রাষ্ট্রের প্রধান নির্বাহীর সিনেমা দেখে বের হওয়ার এই দৃশ্য বিরল এক মুহূর্ত। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভারে হাজির হন প্রধানমন্ত্রী। উদ্দেশ্য সিনেমা দেখা। হল কর্তৃপক্ষ আগে থেকে কিছুই জানত না, ছিল না কোনো বিশেষ প্রোটোকল। সাধারণ নাগরিকের মতো টিকিট কেটে হলে প্রবেশ করেন তারেক রহমান। উপভোগ করেন সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেইল মেরি। উনি আসলে হঠাৎ করে আমি জানতে পারি উনি আসবে, আমরা জানতাম না। যখনই আসছে তখনই জানতে পারলাম উনি আমাদের প্রজেক্ট যে হেইল মেরি ওই মুভিটা দেখছে এবং সাধারণ জনগণের সবার সাথে একসাথে বসে একই কাতারে বসে দেখছে মুভি। খবর ছড়িয়ে পড়তেই হলের বাইরে ভিড় করেন অসংখ্য দর্শক। ভেতরে থাকা দর্শকরাও হন বিস্মিত। অনেকেই বলছেন প্রধানমন্ত্রীকে এতটা স্বাভাবিকভাবে জনসাধারণের মাঝে দেখতে পাওয়া অন্যরকম এক অভিজ্ঞতা। অনেক বছর পরে মনে হলো একজন স্বাভাবিক প্রধানমন্ত্রী আমরা পাইছি, যার মধ্যে কোনো ওইরকম অহংকার নাই বা সে কোনো ওইরকম ভিআইপি প্রোটোকল নিয়ে আসে না। একদম সাধারণ মানুষের সাথে মিলেমিশে আজকে সিনেমা দেখছে। সে আমাদের সামনে থেকে গেছে, খুবই ভালো লাগছে। সত্যি তাকে এত কাছ থেকে দেখে খুব আনন্দিত। বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে দেখলাম যে বিনোদনের জন্য এখানে আসছে, আর কাউকে দেখে নাই। আরো মানুষরা যদি একটু সাইড থাকতো তাহলে উনি হয়তো বা থামতো, আমাদের সাথে কথাও বলতে পারতো। কিন্তু যাই হয়েছে ভালোই হয়েছে। আমাদের দেশের পক্ষেও যে এটা সম্ভব, আমাদের দেশেও যে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো চলতে পারে, এইটি জনাব তারেক রহমান দেখিয়েছেন। ছুটির দিনে অবসর কাটাতে কন্যাকে নিয়ে প্রেক্ষাগৃহে আসেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:10 শুরু হওয়া সিনেমাটি শেষ হয় রাত 10:10। সিনেমা শেষে দর্শকদের অভিবাদন জানিয়ে হল ত্যাগ করেন তারেক রহমান। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। নতুন লাক্স সুপারস্টার হয়েছেন রাজশাহীর বিদুষী বর্ণিতা। জমকালো আয়োজনে মুকুটের বদলে বিজয়ের হাতে এবারে প্রথম তুলে দেয়া হয় ট্রফি। বিজয়কে নিয়ে সিনেমা তৈরি করবেন নির্মাতা রায়হান রাফি। 7 বছর বিরতির পর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চিনমৈত্রী সম্মেলনের হল অফ ফেমে হয়ে গেল লাক্স সুপারস্টার 2025-এর গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিজয়ী হয়েছেন রাজশাহীর বিদুষী বর্ণিতা। প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাজাহ নাওয়ার, আর দ্বিতীয় রানার আপ চট্টগ্রামের আমিনা ইসলাম। আরিফিন শুভ ও মোশাররফ করিমের উপস্থাপনায় প্রধান 3 মেন্টর রায়হান রাফি, মেহজাবিন চৌধুরী ও জয়া হোসানের নজরকাড়া উপস্থিতি আলোকিত করে মঞ্চকে। জেফার ও জোহাদের গানের সঙ্গে পারফর্ম করেন টপ 5 ফাইনালিস্ট। সঙ্গে ছিল হিউম্যান ইমোশনকে কেন্দ্র করে শীর্ষ 5 প্রতিযোগীর আবেগঘন উপস্থাপনা। যখন এই জার্নিটা শুরু করি তখন ভাবিনি যে এত দূর আসতে পারবো, কিন্তু আল্লাহর রহমতে এবং মানুষের ভালোবাসায়, আমার পরিবারের সহযোগিতায় এবং আমার নিজের পরিশ্রমে আমি বলবো যে এত দূর আসতে পেরেছি এবং ভেরি গ্রেটফুল। থ্যাঙ্কস টু লাক্স সুপারস্টার আমাদেরকে এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এই মুহূর্তটা আমার জন্য আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে স্মৃতিতে থেকে যাবে। সুপারস্টার তৈরির এই আয়োজনের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকার প্রত্যাশা লাক্স তারকাদের। অনেকেই লাক্সের পর আসলে নিজের ড্রিমটাকে বন্ধ করে দেয় বা কোনো কাজ করে না, কিন্তু আমি বলবো যে
যে ড্রিমের জন্য এখানে আসছে সেই ড্রিমটা যেন ফুলফিল করার জন্য লাগছে, পরে গিয়েও যেন কাজ করে। সবার মধ্যেই সম্ভাবনা আছে, নিশ্চয়ই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা এমন কোনো আলাদা কোনো ব্যাপার না, এক্সেপ্ট গাড়িটা পাবে। এবারের আসরে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও কন্টেন্ট তৈরির সক্ষমতায় দেয়া হয় বিশেষ গুরুত্ব। ফারদিন মাঝহার, সময় সংবাদ। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, ব্রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড 4 লেনে উন্নীত করেও কমেনি যান চলাচলে ভোগান্তি। সমস্যা সমাধানে নতুন প্রকল্প গ্রহণ করা হলেও 40% কাজ করে বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। আর সড়ক বিভাগ জানায় প্রকল্পের নকশা নতুন করে প্রস্তুত করা হয়েছে। বাহার রায়হানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এ পয়েন্ট দিয়ে প্রতিদিন কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও চট্টগ্রামের হাজারো যানবাহন চলাচল করে। মহাসড়কটি 2 লেন থেকে 4 লেনে উন্নীত এবং ফ্লাইওভার নির্মাণের পরও যান চলাচলে কাঙ্ক্ষিত স্বস্তি আসেনি, বরং অপরিকল্পিত সংযোগ ও ব্যবস্থাপনার কারণে দুর্ভোগ আরও বেড়েছে। পরিস্থিতি উন্নয়নে 2022-23 অর্থ বছরে একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। প্রকল্পে একটি ইউলুপ ও 2টি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ছিল। একই অর্থ বছরে কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুনে, অথচ এখন পর্যন্ত মাত্র শেষ হয়েছে 40% কাজ। এমনকি গত বছরের এপ্রিল থেকে কাজ পুরোপুরি বন্ধ রেখেছে ঠিকাদার। এদিকে বিশ্ব রোড মোড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। 3-4 বার গাড়ি চেঞ্জ করানো লাগে, উপকূল আসলে এখানে নামানো লাগে, সিএনজি আসলে নামানো লাগে, এখান থেকে বাস ধরতে হয়। এই ইউলুপটা না হওয়াতে এখানে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হইতে রিটার্ন করে দিলে গাড়িগুলো ভিন্নভাবে চলে যেতে পারতো। সড়ক বিভাগ জানায় প্রকল্পের নকশা নতুন করে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই আবারও কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। জানেন যে আমাদের ঢাকা থেকে লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালীগামী যে পরিবহন বিভিন্ন ধরনের, এবং একইভাবে ফেনী, চিটাগাং থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরগামী এবং কুমিল্লা শহরে প্রবেশগামী, এখানে অনেক ধরনের ট্রাফিক মুভমেন্ট হয়। আসলে সবগুলোকে নিয়ে স্টাডি করে একটা টোটাল কমপ্লিট সলিউশন হিসেবে ইউলুপের প্রস্তাবটা করা হয়েছিল। এবং ইউলুপটি নির্মাণ হলে আসলে ইন্টার ট্রাফিক যে কনফ্লিক্টটা সেটা থাকবে না, আমরা আশা করছি, যদি আমরা নির্মাণ কাজটা শেষ করতে পারি। সড়ক বিভাগের তথ্য মতে প্রকল্পের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 568 কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা। মেঘনার ভাঙন থেকে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে শেষ হয়েছে 40% কাজ। কর্মকর্তারা বলছেন 800 কোটি টাকা ব্যয়ে প্রায় 3.25 কিলোমিটার বাঁধ নির্মাণ সম্পন্ন হলে বন্যার ছোবল থেকে রক্ষা পাবে চাঁদপুর শহর। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাইমুল ইসলাম নীরব। নদীতে জিওব্যাগ এবং সিসি ব্লক ড্যাম্পিংয়ের পর এখন পাড়ে চলছে সিসি ব্লক প্লেসিংয়ের কাজ। চাঁদপুর শহরের মেঘনাপাড়ের টিলাবাড়ি থেকে দক্ষিণে রনাগোয়াল, এই 3.25 কিলোমিটার এলাকা জুড়ে 19টি প্যাকেজে চলছে বিশাল কর্মযজ্ঞ। আর সেই দৃশ্য নিজ বসতঘরে বসে দেখছেন পাশের হরিসভা এলাকার গৃহবধূ কুলসুমা বেগম। কারণ এর আগে কয়েক দফায় মেঘনার ভাঙনের কবলে পড়ে ভিটেবাড়ি হারান তার পরিবারের মতো আরও অনেকেই। তবে ভয়াবহ নদী ভাঙন রোধে এবার নির্মাণ হচ্ছে স্থায়ী বাঁধ। এতে কুলসুমা বেগমের মতো নদীপাড়ে বাসিন্দারা দারুণ খুশি। তবে তারা চান টেকসই বাঁধ। এই ভাঙার কারণে আমগো খুবই কি সমস্যা হয়। এখন নদীর কাজ চলতেছে, আশা করি এবার আর ভাঙার কোনো সম্ভাবনা নাই। যদি এই পুরাটা বাঁধ দেওয়া দিত তো আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। আমরা আশা করব যে এই কাজটি এমন সুন্দরভাবে হবে যাতে ভবিষ্যতে আর আমাদের কোনো ভাঙনের কোনো আতঙ্ক নিয়ে চলতে না হয়। এদিকে কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরজমিনে উপস্থিত থেকে ঠিকাদারের কাজগুলো তদারকি করছি, যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো যথাযথভাবে করতে পারে, কাজে যাতে কোনো গাফিলতি না থাকে। অন্যদিকে দেশের বন্যার পানির 90% চাঁদপুর শহরের পাশ দিয়ে দক্ষিণের ভাটিতে চলে যায়। এতে ভয়াবহ ভাঙন এবং ঝুঁকির মুখে পড়ে এই জনপদ। তাই এবার কার্যকরী পদক্ষেপ নিয়েছে সরকার, জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এই কাজটি বাস্তবায়নের ফলে চাঁদপুর শহর আপনার
নদী ভাঙন থেকে রক্ষা পাবে। এখন পর্যন্ত প্রকল্পের 40% কাজ আমরা সম্পন্ন করতে পারছি। প্রকল্পের ব্লক ডাম্পিং কাজ চলমান আছে এবং প্লেসিং কাজও পাশাপাশি চলমান আছে। 800 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে 3.25 কিলোমিটারের চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধ। বিগত 2024 সালে শুরু হওয়া এই কাজ শেষ হবে আগামী 2027 সালের জুন মাসে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বেশিরভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ কর্মচারীদের পদ। এছাড়া 9 উপজেলা শিক্ষা অফিসারের মধ্যে 8টিতে দীর্ঘদিন ধরে পদায়ন নেই। নোয়াখালীতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবিতে রিপোর্ট। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান সহ বিষয়ভিত্তিক একাধিক সহকারী শিক্ষক থাকেন। এতে শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়ায় বৈচিত্র্য আসে। কিন্তু নোয়াখালীর বেশিরভাগ সরকারি, বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই পদগুলো শূন্য। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষা অফিসের তথ্য বলছে, জেলার 16টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে 14টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। 18টি পদের মধ্যে 17টি সহকারী শিক্ষক পদে নেই কোনো শিক্ষক। এছাড়া 51টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি। আর নোয়াখালী জেলা স্কুলে 53 জন শিক্ষক পদের মধ্যে 14টি, কর্মচারী 14টি পদের মধ্যে 12টি পদেই শূন্য রয়েছে। মাধ্যমিকেও 54টি স্কুলের সহকারী প্রধান শিক্ষক পদ খালি। মানসম্পন্ন শিক্ষক দিয়ে পরিপূর্ণ করা হয়, খালি সিটগুলো পূরণ করা হয়। শিক্ষা কার্যক্রমেতে বিশালভাবে ব্যাহত হচ্ছে এবং হিমশিম খাচ্ছে আমরা পাঠদানে, এবং এই জন্য অনতিবিলম্বে এর আশু সমাধান কামনা করছি। জুনিয়র স্কুলগুলোর চিত্র একই। সেখানে 4টি স্কুলের প্রধান শিক্ষকের পদ এখনো শূন্য। বিষয়ভিত্তিক অনেক সহকারী শিক্ষকের পদ খালি। শিক্ষার এই অচল অবস্থা দূর করতে শিগগিরই শূন্য পদগুলোতে পদায়নের দাবি অভিভাবকদের। শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা অফিসার এবং অন্যান্য স্টাফের যথাযথভাবে নিয়োগ বিধান করা উচিত। যেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের শূন্যতা রয়েছে, উপযুক্ত ব্যক্তি দ্বারা পূরণ করবেন। এদিকে জেলার 9টি উপজেলা শিক্ষা অফিসারের মধ্যে 8টি পদে দীর্ঘদিন ধরে পদায়ন নেই। সহকারী শিক্ষা অফিসারের মধ্যে 6টি পদে নেই কোনো কর্মকর্তা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেশিরভাগ পদও শূন্য। আমরা এই তথ্যগুলো আমাদের অধিদপ্তর সহ মন্ত্রণালয়কে দিয়ে জানিয়েছি। আশা করি অচিরেই আমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জেলায় 16টি সরকারি উচ্চ বিদ্যালয় ও 305টি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বেসরকারি বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে চাঙ্গা হয়ে ওঠে রাঙামাটি পর্যটন খাত। জেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট, হাউস বোটে ছিল শতভাগ বুকিং। ব্যবসায়ীরা বলছেন, প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক আসায় 100 কোটি টাকার বেশি বাণিজ্য হয়েছে। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি দিয়ে রিপোর্ট। সবুজ পাহাড়ের বুকে আঁকাবাঁকা সড়ক, অন্য পাশে বিস্তৃত কাপ্তাই হ্রদের জলরাশি। হ্রদের বুকে ছোট ছোট দ্বীপে মনোরম পরিবেশে গড়ে ওঠা রিসোর্ট। প্রকৃতির এমন মোহনীয় রূপের কারণে প্রকৃতিপ্রেমীদের পছন্দ রাঙামাটি। প্রতিবারের মতো এবারও ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে এ জেলায় ভ্রমণ করেছেন হাজারো পর্যটক। প্রতিটি স্পটে ছিল উপচে পড়া ভিড়। পর্যটকের এমন আগমনে চাঙা ছিল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। জেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট এবং হাউসবোট ছিল পূর্ণ। পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাকের দোকান, ভাসমান ব্যবসায়ী ও খাবার হোটেলও ছিল ভিড়। এতে খুশি ব্যবসায়ীরা। প্রকৃতি যে এত অপার সৌন্দর্য আমাদের জন্য বাংলাদেশে রেখে দিয়েছে, এটা আসলে আরো ট্যুরিস্টদের আরো বেশি করে আসা উচিত। কাপ্তাই লেকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কাপ্তাই লেকের মাঝখানে বোট করে গিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি। আমাদের এখন বর্তমানে ঈদের সিজন, তো আপনার ঈদের সিজন চলতেছে, এখন তো মোটামুটি বেচা কেনা ভালোই। সবকটি রুম এই ঈদের বন্ধে বুকিং ছিল। আসলে অনেক চাপ ছিল, আমরা রুম দিতে পারি নাই। সরকারের নীতিগত পলিসি যদি ঠিক থাকে, আমাদের এই ব্যবসার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অতিরিক্ত পর্যটকের কারণে আমাদেরকে তাঁবুতে পর্যন্ত রাখতে হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক আসায় 100 কোটি টাকার বেশি বাণিজ্য হয়েছে। 1,80,000 থেকে 2 লাখের মতো টুরিস্ট রাঙামাটি শহর ঘুরে গিয়েছে। নর্মালি যদি আমরা পার হেড সকলকে আমরা একটা টুরিস্ট যদি নর্মালি একটা 5,000 টাকা করে খরচ করেন, যেটা হোটেল মোড়া থাকা, যেমন
শত কোটি টাকার উপরেই কিন্তু টার্নওভার হয়েছে এই জায়গাটা। জেলার চেম্বার অব কমার্সের তথ্য মতে রাঙামাটিতে 7,000 মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। সময় সংবাদ, রাঙামাটি। খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য নতুন আশার দুয়ার খুলছে কালো সোনা খ্যাত গোলমরিচ। অনুকূল আবহাওয়া ও কম খরচে বেশি লাভের সুযোগে বাড়ছে এই মশলা জাতীয় ফসলের চাষ। খাগড়াছড়ি থেকে তাপস ত্রিপুরার ছবিতে জিতেন বড়ুয়ার রিপোর্ট। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এই 3 পার্বত্য অঞ্চলে একসময় প্রধান জীবিকা ছিল জুম চাষ। সময়ের বিবর্তনে গড়ে উঠছে আম, লিচু সহ দেশি বিদেশি ফলের বাগান। আর এসব বাগান কাজে লাগিয়ে গোলমরিচ চাষের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছেন স্থানীয়রা। গোলমরিচ চাষ সহজ, এজন্য আলাদা জমির প্রয়োজন হয় না। লতানো উদ্ভিদ হওয়ায় এটি আম, কাঁঠাল সহ বিভিন্ন গাছে ভর করে বেড়ে ওঠে। সার ও কীটনাশকের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় উৎপাদন খরচ কম, ফলে লাভের সম্ভাবনা বেশি। অন্যান্য যে কোনো বনাদি গাছেও এগুলা লাগানো রোপণ করে তোলানো যায়। দেখি ওষুধ লাগে না, বাগান সুন্দর করে আমরা চাষ করলে আর সামনে আমার মতো যদি লাগায় মানুষরা লাভবান হবে আমি আশা করি। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের প্রশিক্ষণ, চারা বিতরণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এই চাষ ছড়িয়ে দিতে কাজ করছে। এই অঞ্চলের আবহাওয়া, জলবায়ু গোলমরিচ চাষের জন্য উপযোগী, পাশাপাশি হচ্ছে এই গোলমরিচের একটি ভালো বাজার মূল্য থাকায় কৃষকগণ এটির প্রতি আগ্রহ প্রকাশ করছে। কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি আমাদের কৃষককে এবং অন্যান্য যে প্রকল্পের মাধ্যমে যে সাপোর্ট গুলো দেওয়া দরকার সেটা আমরা দিচ্ছি। গোলমরিচের এই চাষাবাদ সম্প্রসারণের পরিকল্পনা সফল হলে অল্প সময়ে পাহাড়ের কৃষি অর্থনীতি বদলে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, খাগড়াছড়ি। পুরো সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মাহাদি ধ্রুব। আয়াত, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানিয়ে দেবো আমি মাহাদ ইসলাম ধ্রুব। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রোববার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের তথ্য মতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন কথা বলতে পারছেন। এর আগে গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে রক্ত প্রচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গুলশান সোসাইটি জামে মসজিদে দোয়া মাহফিলে স্ত্রীর জীবনের নানা দিক তুলে ধরেন স্পিকার হাফিজ। এ সময় উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের দেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে প্রয়াত দিলারা হাফিজের বিদাহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। গেল 28 মার্চ শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন দিলারা হাফিজ। ফ্লাইট জটিলতার কারণে 1 মাস পর দেশে পৌঁছালো মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাংলাদেশি SM তারেকের মরদেহ। শুক্রবার সন্ধ্যা 6:45টায় গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে মরদেহ। লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা জানান সংঘাতে নিহত বাকি বাংলাদেশিদের মরদেহ আনার প্রক্রিয়া চলছে। কফিনে নিথর দেহটি রেমিটেন্স যোদ্ধা SM তারেকের। পরিবারের ঘানি টানতে দীর্ঘ 17 বছর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে শ্রমিক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে জোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে প্রাণ হারান তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাণ হারালেও ফ্লাইট জটিলতায় দীর্ঘ 1 মাস পর দেশে আনা হলো SM তারেকের মরদেহ। শুক্রবার সন্ধ্যায় গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসে নিহতদের মরদেহের দাফন ও পরিবহনের জন্য 35,000 টাকা নগদ দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ অনুদান 50,000 ও পরে 3 এবং 10 লাখ টাকা বিমা বাবদ দেয়া হবে। লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা আর আমাদের
বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া যাবে। প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, মালয়েশিয়ার শ্রমবাজার স্বাভাবিক করতে বাংলাদেশের প্রতিনিধি দল মালয়েশিয়া যাবেন। মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, অবৈধ মানব পাচার চক্রের ফাঁদে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করে ফেরত আনা হবে। আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আগামী 8 এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ের মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে। গ্রিসে কিছু হসপিটালে আছে এবং কিছু ক্যাম্পে আছে, তাদেরকে আমরা কিভাবে ফেরত আনবো, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই কাজটা চালিয়ে যাচ্ছে। যারা এই অনৈতিক অবৈধ কাজগুলো করছে, এই ক্রাইমগুলো কমিট করছে, তাদেরকে আমাদের ধরতে হবে যৌথভাবে। এসএম তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতে এখন পর্যন্ত 6 বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের মধ্যে 3 জনের মরদেহ দেশে আনা হয়েছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার সকালে পলাশ উপজেলার গালিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত 2 দিন আগে প্রতিবেশী মামুনকে নিয়ে বাড়ির পাশের কয়েকটি গাছ থেকে ডাব পাড়ায় আজিজুর ইসলাম পরে কিছু ডাব নিয়ে মামুনের সঙ্গে আজিজুরের বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সালিশের পর শুক্রবার সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে আজিজুর ও তার ভাই। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন। ময়মনসিংহে ঘর মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রসহ প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন আরও 1 জন। শুক্রবার বিকেলে গফরগাঁওয়ের খারুয়া কড়াইল গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি পুরাতন টিনশেড ঘরের বেড়া মেরামত চলছিল। সময় বৈদ্যুতিক তার থেকে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়। বিদ্যুৎ স্পৃষ্ট হয় স্কুল ছাত্র সাকিব ও তার ভগ্নিপতি। তাদের উদ্ধারে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন সাকিবের বাবাও। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সাকিব ও তার ভগ্নিপতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাগুরায় নিখোঁজের 3 দিন পর মাঠ থেকে ভ্যান চালকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সুমন হোসেন। এ সময় তার মোবাইল ফোনে কল এসে বেরিয়ে যান তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন সুমন। শুক্রবার রাত 8টার দিকে শহরের পৌরসভার মিরপাড়া মাঠে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও 3 বছর বয়সী শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা ময়মনসিংহ রেল লাইনের রাজেন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে মিতি রানী দাস নিহত হন। আহত হন তার 3 বছরের শিশু রুদ্র। চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তারা মৃত্যুবরণ করেন। দেখছেন ভোরের সময়। টাঙ্গাইলে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও তেল মজুদের অভিযোগে 2 ব্যবসায়ীকে 1,25,000 টাকা জরিমানা করা হয়। শুক্রবার দিনব্যাপী হুইয়াপুরের দেবিনদাসী বাজার এলাকায় যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন। তাইফ এন্টারপ্রাইজে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও তেল অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ মেলে প্রতিষ্ঠানের মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাসুদ মেশিনারিজে অবৈধভাবে 4,620 লিটার জ্বালানি তেল মজুদের প্রমাণ মেলে জরিমানা করা হয় 75,000 টাকা। জনগণের কাছে দায়বদ্ধতার জন্য এখন পর্যন্ত সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার লালমনিরহাটের চলকুলাই ঘাট এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। আমরা এখন পর্যন্ত তেলের দাম বাড়াইনি, এটি সরকার জনগণের কাছে দায়বদ্ধতার কারণে বাড়ায়নি কিন্তু, এবং সংকট যতটুকু না থাক তার চেয়ে আমার মনে হয় কিছু কৃত্রিম সংকটও করা হচ্ছে। সর্বোপরি আর কি যতটা পারা যায় মানুষের এই সময় যাতে করে চাপ তৈরি না হয়। আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের দুর্দশার কষ্টে থাকব। ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী
জহির উদ্দিন স্বপন শুক্রবার পাবনা জেলা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে একথা জানান তিনি। একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে চাইলে পরে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হয়, অপরদিকে আবার অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা দিতে চাইলে পরে এক ধরনের রেগুলেশন দরকার হয় এবং এই কাজের সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলাপ করে দায়িত্বের সীমানা নির্ধারণ করার পরে সেই সীমানার মধ্যে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই গণমাধ্যমের। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও মুক্তির আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। কোর্টস বাই দ্য বাংলাদেশ ডায়ালগস এর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় লাল সবুজের 55 বছর নাটকটি। ভৈরবীয় পরিবেশনায় নাটকটিতে উঠে আসে বাংলাদেশের জন্ম ও বিবর্তনের এক অনন্য উপাখ্যান। স্বাধীনতা লাভের মূল ঘটনাগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি, সেই যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিল, জীবন দিল, স্বাধীনতা লাভ করলাম, কিন্তু সেই স্বাধীনতা লাভ যদি এটা একটা জনযুদ্ধে পরিণত হয়েছিল, কখন কীভাবে হয়েছে আমি বিস্তারিত এখন সেই বিশ্লেষণে যাব না, কিন্তু সেই স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা কিন্তু আমাদের পূরণ হয় না। চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার বিকেলে নগরীর প্রবর্তক মোড় এলাকায় খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনাও দেন মেয়র। সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের আওতাধীন 36টি খাল খনন প্রকল্পের অংশ হিসেবে চলমান হিজরা খাল খনন, সম্প্রসারণ ও সংস্কার। বাগেরহাটে প্রায় 5000 মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে শুক্রবার রামপালের পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ে স্বল্প আয়ের মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়। প্রায় 5000 রোগীকে চিকিৎসা সেবা দেন 2 বিশেষজ্ঞ 7 চিকিৎসক। পরে 600 রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। দৃষ্টি উন্নয়ন সংস্থা চক্ষু সেবা ক্যাম্পেইনের আয়োজনে বিনামূল্যে চোখের বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা হয়। রামপাল মোংলায় যে হসপিটাল আছে সেখানে যেন সঠিকভাবে চিকিৎসা সবাই পায়, ওষুধটা ঠিক মতো পায় এবং সাধারণ মানুষ যেন সেখানে গেলে সঠিক চিকিৎসা নিয়ে বাড়ি আসতে পারে এবং নর্মাল যে রোগগুলো আছে সেগুলোর জন্য যেন তাদের খুলনায় বা ঢাকায় যেতে না হয়, সেটার জন্য আমি খেয়াল করছি এবং আমি কাজ শুরু করেছি। সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপনের লক্ষ্যে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাইম আহমেদকে আহ্বায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে নতুন এই দলের যাত্রা শুরু হয়। দলের আহ্বায়ক জানান, 72-এর সংবিধান বাতিল করে 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন তারা। এ সময় মাসব্যাপী কর্মসূচিও ঘোষণা করে দলটি। সেই 1972-এর সংবিধান বাতিলের পক্ষে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করছে। জেডিপি মনে করে নামাই দিব না, আমরা আপনাদের হাতে ম্যাক্সিমামের হাতে হয়তো আমাদের যে সংবাদ সম্মেলন আছে এখানে রাখলেই তো হবে মনে হয়। জেডিপি 1972 সালের সংবিধান বাতিল করে বাংলাদেশের উপযোগী সামাজিক গণতন্ত্র ভিত্তিক নতুন সংবিধান প্রণয়ন করবে। পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও বিচারের নামে কোনো ধরনের প্রহসন করা না হয়। হাদির খুনিদের বিচারের
বা বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে আমরা সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন করব এবং আগামী মে মাসে ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নাটোরের পাইকারি বাজারে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ। চড়া দামে ক্রেতা স্বস্তিতে না থাকলেও শীতকালীন সবজির লোকসান কাটানোর আশা কৃষকের। বিস্তারিত জানাতে স্টেশন বাজারে রয়েছেন সহকর্মী আল মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, বিদ্যুৎ তেলের দাম কিন্তু এখনো চড়া রয়েছে, সে দাম নিম্ন যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু দুর্ভোগ রয়েছে। একটি বিষয় যেটি আমরা নাটোরের শহরের যেটি বৃহত্তম সবজির পাইকারি বাজার স্টেশন বাজার, আজকে পটল 65 থেকে 70 টাকা কেজি, সাজনে 50 টাকা কেজি, তরই 50 টাকা কেজি, ঢেঁড়স 40 থেকে 60 টাকা কেজি, পেঁপে 15 থেকে 20 টাকা, চাল 50 টাকা কেজি, ঢেঁড়স 40 থেকে 45 টাকা কেজি, করলা 50 থেকে 60 টাকা কেজি, পেঁপে 15 থেকে 20 টাকা, চাল কুমড়া 30 টাকা, তারা বলছে যে তাদের কিন্তু এই দামটা একটু অসহনীয় পর্যায়ে। তবে কৃষক যারা রয়েছে তারা কিন্তু যেটা বলছে, তারা কিন্তু শীতকালীন সবজিতে সর্বশেষ যে সবজির শেষ মৌসুমে তারা কিন্তু বড় ধরনের একটি লোকসান গুলেছিল এবং সে লোকসান কিন্তু কাটিয়ে উঠবে বলে যেটি বলছে দামের প্রেক্ষিতে। একটি বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি বা বলছে কৃষি বিভাগ প্রায় 5000 হেক্টর উপরে গ্রীষ্মকালীন সবজির যে আবাদ সেটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং একটা কৃষি বিভাগ যেটি বলছে যে আরো 2 থেকে 3 সপ্তাহ দেরি করতে হবে এই শীতকালীন সবজি গ্রীষ্মকালীন সবজির দাম নিয়ন্ত্রণে আসছে। এই কৃষি বিভাগ যেটি বলছে যে জেলার প্রায় চাহিদা প্রতিদিন 520 থেকে 550 মেট্রিক টনের মধ্যে সবজির চাহিদা রয়েছে। এছাড়া জেলার বাইরে প্রতিদিন 2 থেকে 250 মেট্রিক টন সবজি কিন্তু জেলার বাইরে রপ্তানি হয়ে থাকে। এর প্রেক্ষিতে এই গ্রীষ্মকালীন সবজির শুরুতে সেই অনুযায়ী সরবরাহ হচ্ছে না, এই কারণে কিন্তু দাম চড়া রয়েছে। তবে এখানকার যে আড়তদার রয়েছে নাটোরের স্টেশন বাজারে 18টি আড়তদার রয়েছে, তারাও কিন্তু একটু কথা বলছে যে প্রতিদিন এখানে 1.5 থেকে 2000 মেট্রিক টন সবজি সরবরাহ হয়ে থাকলেও সেটি কিন্তু অর্ধেকের নিচে নেমে এসেছে এবং যার ফলে কিন্তু এই দাম বৃদ্ধি পাচ্ছে। একটি বিষয় যেটি আমরা কথা বলছি এখানকার আড়তদার এবং ক্রেতা সকলে যেটি বলছে যে দাম নিয়ন্ত্রণ আছে 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে সবজি বাজার স্টেশন বাজার থেকে সর্বশেষ। নাটোর থেকে গ্রীষ্মকালীন সবজি সরবরাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার মধ্যেও পুরোপুরি ভেঙে পড়েনি ইরানের সামরিক সক্ষমতা, এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের দাবি আর বাস্তব চিত্রের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। এখন প্রশ্ন উঠেছে, সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের পর কি যুদ্ধ দ্রুত শেষ হবে নাকি এখনো বাকি দীর্ঘ পথ? যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের বেশিরভাগ সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সংঘাত শুরুর পর থেকেই বেশ কয়েকবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা 90% কমে গেছে এবং বেশিরভাগ উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে এর মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলোতে অব্যাহত হামলার মাধ্যমে ট্রাম্পের সেই মন্তব্যকে ভুল প্রমাণ করেছে তেহরান। এমনকি খোদ মার্কিন গোয়েন্দারাই ট্রাম্পের দাবির পুরোপুরি উল্টো তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে লাগাতার হামলার পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ড্রোন সক্ষমতা অক্ষত রয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদন বলছে হাজার হাজার ড্রোন এখনও মজুত আছে এবং উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। এমনকি কিছু লঞ্চার হামলার কারণে সাময়িকভাবে অচল হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বিশ্লেষকদের মতে ইরানের টিকে থাকার মূল কারণ তাদের সুড়ঙ্গ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। মাটির নিচে বিস্তৃত নেটওয়ার্কে লুকিয়ে রাখা লঞ্চারগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। পাশাপাশি লঞ্চারগুলো দ্রুত স্থান পরিবর্তন করায় সেগুলোকে টার্গেট করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও জটিল।
যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় উদ্বেগ হলো ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও নৌ সক্ষমতা। তেহরানের কাছে এখনও স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত শত ছোট নৌযান এবং ড্রোন বোট রয়েছে। এগুলোকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হিসেবে দেখছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর এমনটা হলে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনায় পাকিস্তান। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে ইসলামাবাদ। আর সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, পিছিয়ে পড়ছে কি ভারত? দৃশ্যমান কূটনীতির এই লড়াই দিল্লির নীরবতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে বিশ্লেষকদের মতে উপস্থিতির চেয়ে আসল পরীক্ষা হলো কৌশল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনায় পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা তেহরানে পৌঁছে দেয়া থেকে শুরু করে চীনের সমর্থন চাওয়া, সব মিলিয়ে কূটনৈতিকভাবে বেশ সক্রিয় ইসলামাবাদ। এমনকি যুদ্ধ বন্ধে একাধিক প্রস্তাব নিয়ে তারা আলোচনার উদ্যোগও নিয়েছে, যদিও তা এখনও ফলপ্রসূ হয়নি। এরই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লির নীতি নির্ধারক মহলেও পাওয়া গেছে বিভক্ত মত। কেউ বলছেন আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে ভারতের আরও দৃশ্যমান হওয়া উচিত ছিল। আবার অনেকে মনে করছেন আমন্ত্রণ ছাড়া মধ্যস্থতায় জড়ানো কৌশলগত ভুল হতে পারে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের এই ভূমিকাকে দালালি বলে উড়িয়ে দিয়েছেন। বিশ্লেষক হ্যাপিমন জ্যাকব মনে করেন, ভারতের প্রতিক্রিয়ার পেছনে কাজ করছে প্রতিযোগিতামূলক উদ্বেগ। তার মতে কেবল দৃশ্যমান হওয়ার তাড়না কোনো কার্যকর কূটনীতির ভিত্তি হতে পারে না। মাইকেল কুগলম্যান বলছেন, ভারত কখনোই এই মধ্যস্থতার দৌড়ে ছিল না, এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া এতে জড়ানোর সম্ভাবনাও কম। অন্যদিকে পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তার পেছনে রয়েছে তার ভৌগোলিক ও কৌশলগত বাস্তবতা। পাকিস্তান একদিকে ইরান, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে বার্তাবাহকের সুবিধা পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই তৎপরতা আংশিকভাবে নিজেদের নিরাপত্তা ঝুঁকি কমানোর কৌশলও, কারণ যুদ্ধ বিস্তৃত হলে ইসলামাবাদ সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ সরাসরি আঘাত হানছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতে চলছে এলপিজি সংকট। অন্যদিকে বিশ্বজুড়ে বিমান ভাড়া বেড়েই চলেছে। সারচার্জ বাড়িয়েছে বিভিন্ন বড় এয়ারলাইন্স। দীর্ঘমেয়াদে ভ্রমণ খরচ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারতের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে এলপিজি সংকট তীব্র আকার ধারণ করেছে। অটোরিকশা চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্যাসের জন্য। সরবরাহ অনিশ্চয়তায় তাদের দৈনিক আয়ও কমে যাচ্ছে। এই সংকটের পেছনে বড় কারণ ইরান যুদ্ধ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক এলপিজি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারত দৈনিক উৎপাদন বাড়িয়ে 50,000 মেট্রিক টনে উন্নীত করেছে, যদিও চাহিদা প্রায় 80,000 মেট্রিক টন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে অতিরিক্ত আমদানি নিশ্চিতের চেষ্টা করছে দেশটি। ফ্রান্সের কিছু ফিলিং স্টেশনে সাময়িক সরবরাহ চাপ ও চাহিদা বেড়ে যাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে। প্রশাসনের দাবি, দেশে জ্বালানি সংকট নেই। ফরাসি জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ফ্রান্স মূলত আটলান্টিক রুটের ওপর নির্ভরশীল হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব কম। এদিকে ইরান যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক বিমান শিল্পেও। এয়ার চায়না সাউদার্ন এয়ারলাইন্স, ক্যাথওয়ে প্যাসিফিকের মতো বড় এয়ারলাইন্স জ্বালানি সারচার্জ বাড়িয়েছে। আমেরিকান এয়ারলাইন্স অতিরিক্ত $400 মিলিয়ন ব্যয়ের আশঙ্কা করছে। অন্যদিকে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স এর মধ্যেই শতাধিক ফ্লাইট বাতিলের পরিকল্পনা নিয়েছে। বিশ্লেষকদের মতে জ্বালানির দাম বাড়ার এই ধাক্কা দীর্ঘমেয়াদে ভ্রমণ খরচ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরি করবে। নাদিম মারজান, সময় সংবাদ।